তোমাকে শুধু 7 দিন আমার স্ত্রী হয়ে আমার সঙ্গে থাকতে হবে। এর বদলে আমি তোমার মায়ের পুরো চিকিৎসার দায়িত্ব নেব। মেয়েটি চুপচাপ বসে রইল, যেন কিছুই শুনতে পায়নি। তার চোখের পাতা নিচু। কিছুক্ষণ পর ভেজা কণ্ঠে বলল, আমি বিধবা। আমি তার কথা কেটে দিয়ে শুধু হালকা হেসে বললাম, এই বিয়ে শুধু একটা লোক দেখানো বিয়ে হবে। এতে না তোমার কোনো অনুভূতি জড়াবে আর না আমার। তার মুখে বাধ্যতার ছাপ স্পষ্টভাবে ফুটে উঠল। কেননা পরিস্থিতি মানুষকে এমন অনেক কিছু করতে বাধ্য করে যা সে কোনো দিন কল্পনাও করেনি। ধীরে ধীরে সে মাথা নেড়ে সম্মতি দিল, আর পরের সকালেই আমরা একটা পুরনো গেস্ট হাউসে ম্যারেজের রেজিস্ট্রেশনের জন্য দাঁড়িয়ে গেলাম। না ফুল ছিল, না কোনো সাজসজ্জা, আর না ছিল কোনো ফটোগ্রাফার। ছিল শুধু কয়েকটা কাগজ, দুজন সাক্ষী আর এক টুকরো কাগজে লেখা চুক্তি। বিয়ের পরের দিন আমি একটা কাজ শেষে ঘরে ফিরে দেখি প্রিয়া, যে কাগজে কলমে এখন আমার স্ত্রী, এক কোণে বসে ভগবানের কাছে প্রার্থনা করছে। হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ, খোলা চুল আর বন্ধ চোখে এমন এক নির্মলতা ফুটে উঠল যেন কোনো অপূর্ণ স্বপ্নের রং মিশে আছে। আমি দরজায় দাঁড়িয়ে শুধু চুপচাপ তার দিকে তাকিয়ে রইলাম। ঠিক সেই সময় বাবার শেষ কথাগুলো আমার মনে পড়ে গেল। তিনি বলেছিলেন, 7 দিনের মধ্যে বিয়ে না করলে আমার সমস্ত সম্পত্তি অনাথ শিশুদের নামে দান করে দেব। বাবা তখন হাসপাতালে, খুবই দুর্বল, কিন্তু তার কথা আজও আমার মনে গেঁথে আছে, কেননা আমি জানতাম বাবা যা বলেন তাই করেন। সেই দিনই আমি বিনাকে ফোন করেছিলাম, যে আমার পুরনো বাগদত্তা, কলেজ জীবনের সঙ্গী, যার সঙ্গে একদিন আমি আজীবন একসঙ্গে থাকার কথা দিয়েছিলাম। ফোন ধরতেই সে বলল, আবির, কি হয়েছে? আঙ্কেলের শরীর ঠিক আছে তো? আমি তাকে সরাসরি বললাম, আমাকে 7 দিনের মধ্যে বিয়ে করতে হবে। বিনা কিছুক্ষণ চুপ রইল, তারপর হেসে উঠে বলল, আরে আবির, তুমি তো সিনেমার গল্প নিয়ে এসেছ। আমি লন্ডনে যাচ্ছি, ফিরে এসে নিশ্চিন্তে বিয়ে করব। আমি তার কথা মাঝপথেই থামিয়ে দিয়ে বললাম, এটা কোনো মজা নয় বিনা, 7 দিনের মধ্যে বিয়ে না হলে সব কিছু শেষ হয়ে যাবে। আমার কথা শুনে তার গলায় দৃঢ়তা ফুটে উঠল এবং সে বলল, তাহলে অন্য কাউকে বিয়ে করো, আমি তোমার এই নাটকে জড়াতে পারব না। কথা বলেই সে ফোন কেটে দিল। সেই মুহূর্তেই আমি বুঝে গিয়েছিলাম যে আমার সামনে আর কোনো পথ খোলা নেই। তাই সেই সন্ধ্যাতেই আমি উকিলের সঙ্গে বসে একটা চুক্তি তৈরি করলাম, 7 দিনের বিয়ে আর সঙ্গে ডিভোর্সের কাগজও। এখন শুধু দরকার এমন একজন মেয়ের যে এই চুক্তিতে রাজি হবে। এরপর এক এজেন্সির মাধ্যমে জানতে পারলাম এক মেয়ে আছে, তার নাম প্রিয়া, আর তার মা সবিতা দেবী নার্সিংহোমে ভর্তি। চিকিৎসা করার মতো টাকা নেই তাদের, তাই সে শুধু এক শর্তে বিয়েতে রাজি, যদি তার মায়ের চিকিৎসা সঙ্গে সঙ্গে শুরু হয়। আমি দেরি না করে সাথে সাথেই রাজি হয়ে গেলাম। পরের দিন আমি নিজেই বিয়ের পোশাক কিনলাম, কেননা এখন আর এই বিয়ে নয়, এক মিশনে পরিণত হয়েছিল। প্রথমবার যখন কোর্টে প্রিয়াকে দেখলাম তখন আমি থমকে গেলাম। সে নীরবে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখে এমন এক গভীরতা ছিল যা চুপ থেকেও অনেক কিছু বলে দিচ্ছিল। সাক্ষীদের সামনে সম্মতি দিলাম এবং একসাথে নথিতে সই করলাম, আর সেই মুহূর্ত থেকে আমরা স্বামী স্ত্রী হয়ে গেলাম, কিন্তু শুধু 7 দিনের জন্য। বিয়ের প্রক্রিয়া শেষ হতেই আমি নার্সিংহোমে ফোন করে বললাম, একজন নতুন রোগী আছেন, নাম সবিতা দেবী, আজ থেকে তার চিকিৎসার সমস্ত খরচ আমি বহন করব। বিয়ের পর আমি প্রিয়াকে বাড়ির গেস্ট রুমে রাখলাম, কারণ আমি জানতাম এই সম্পর্ক কেবল একটা চুক্তি। দুপুরবেলা কাজের মেয়ে এসে বলল, স্যার, ওই মেয়েটি কিছুই খাচ্ছে না, এক মনে পূজায় বসে আছে। আমি চোখ বন্ধ করে শান্ত গলায় বললাম, যেভাবে থাকতে চায় থাকতে দাও, তাড়াতাড়ি এই বাড়ি আর এর নিয়ম সে নিজেই শিখে নেবে। সেই রাতে আমি আমার ঘরে ফাইলের স্তূপে ডুবেছিলাম, কিন্তু মন ছিল অন্য কোথাও। বারবার মনে হচ্ছিল, আমি তো তার জীবন সম্পর্কে এখনো কিছুই জানি না, না তার বাবা মা, না তার অতীত, কিছুই না। শুধু জানি তার মা হাসপাতালে আছেন, আর তার চিকিৎসার জন্যই সেই 7 দিনের বিয়ে মেনে নিয়েছে। তারপরে আবার মনে প্রশ্ন জাগল, এই চুক্তি তো আমি বাধ্য হয়ে করেছি, তবে আমি কেন তাকে নিয়ে এত ভাবছি? পরদিন সকালে নাশতার টেবিলে বসে দেখলাম সেখানে একটা ছোট্ট কাগজ পড়ে আছে। তুলে দেখি প্রিয়ার লেখা নোট। তাতে লেখা ছিল, আমাদের বিয়ে এখন আর শুধু কাগজের সম্পর্ক নয়, এই সম্পর্ক আমার ঈশ্বরের থেকেও স্বীকৃত। আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, এর জন্য আমি কৃতজ্ঞ। তার এই নোট পড়ে আমি স্তব্ধ হয়ে গেলাম, কেননা সে এই সম্পর্ককে লেনদেন নয়,
বরং নিজের ভাগ্য বলে মেনে নিয়েছে। আর এই জিনিসটাই আমার অন্তরের গভীরে গিয়ে ছুঁয়ে গেল, আর আমি সেই নোটটা পকেটে রেখে দিলাম। হয়তো এজন্য, কারণ কিছু জিনিস সবসময় কাছে রাখা ভালো। দ্বিতীয় দিনে আমি তার মায়ের সঙ্গে দেখা করার জন্য নার্সিংহোমে গেলাম। সবিতা দেবী অচেতন ছিলেন, তার মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ। প্রিয়া তার হাত ধরে বসেছিল, আমাকে দেখে শুধু চোখ তুলে হালকা হাসল। আমি কয়েক মুহূর্ত চুপচাপ বসে রইলাম, তারপর ফিরে এলাম। সেই রাতে যখন আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, তখন তার ঘরে জানালা দিয়ে আসা ক্ষীণ আলো আমাকে টানছিল। মনে হচ্ছিল ভেতরে গিয়ে তাকে দেখি, কিন্তু নিজেকে আটকালাম, যেন কোনো অদৃশ্য দেয়াল সামনে দাঁড়িয়ে আছে। 2 দিন কেটে গেল, আমরা একই বাড়িতে আছি, অথচ অপরিচিতদের মতো। না একে অপরের সঙ্গে কথা বলেছি, আর না সামনাসামনি হয়েছি। তৃতীয় দিনে কাজের মেয়ে এসে বলল, ম্যাডাম ভোরবেলায় উঠে পূজা করেন, তিনি ঈশ্বরের কাছে কিছুই চান না, শুধু ঈশ্বরকে ধন্যবাদ দেন। আমার চোখ তখন খবরের কাগজে ছিল, কিন্তু মনে গেঁথে গেল একটা শব্দ, ধন্যবাদ। কেননা যে তার জীবনের সবচেয়ে বড় মূল্য চুকিয়েছে, সেও ঈশ্বরকে ধন্যবাদ দেয়। সেদিন আমি অফিস থেকে একটু আগে ফিরলাম, কেননা বাইরে বৃষ্টি পড়ছিল, আর ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। মনে হচ্ছিল যেন কিছু একটা বদলাতে চলেছে। যখন আমি তার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম জানালা দিয়ে হালকা আলো আসছে। দরজা আধখোলা দেখে আমি নিঃশব্দে ভেতরে ঢুকে দেখলাম সে হাত জোর করে প্রার্থনায় বসে আছে। তার চোখ বন্ধ, মুখ শান্ত, কিন্তু কোনো শব্দ ছাড়াই তার উপস্থিতি যেন কথা বলছিল। প্রথমবার আমি তার মুখটা স্পষ্ট করে দেখলাম, নরম, পরিষ্কার আর একেবারে শান্তিতে ভরা। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরে শুধু বললাম, অসাধারণ, তারপর ফিরে এলাম। সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে আমি নিজেই টর্চ হাতে নিয়ে মিটার চেক করতে গেলাম। ফেরার পথে তার ঘরের জানালা খোলা দেখে আমি দরজায় হালকা নক করলাম। ভেতর থেকে ভেসে এলো, কে? আমি বললাম, আমি আবির, শুধু জানতে এসেছি অন্ধকারে কোনো অসুবিধা হচ্ছে কিনা। সে আস্তে করে উত্তর দিল, না, সব ঠিক আছে, ধন্যবাদ। এরপরে সে আরও বলল, আলো তো সবসময় নিজেই নিজের পথ খুঁজে নেয়। তার উত্তর আমার পদক্ষেপ থামিয়ে দিল, কিন্তু আমি কিছুই বললাম না, চুপচাপ ফিরে এলাম। সেই রাতে প্রথমবার আমি ডায়েরি খুলে লিখলাম, এই মেয়েটি কথা কম বলে, কিন্তু তার নীরবতাই যেন সবকিছু বলে দেয়। তৃতীয় দিন রাতে কাজের মেয়ে জানালো, ম্যাডাম শুধু ভাত আর দই খান, অন্য কিছু নেন না। আমি বললাম, যা চাই তাই দাও, কোনো প্রশ্ন করো না। পরের দিন সকালে আমার ঘরের বাইরে একটা ট্রে রাখা ছিল, তাতে 1 কাপ চা, অল্প কিছু শুকনো ফল আর একটা ছোট্ট নোট। তাতে লেখা ছিল, আপনি এমনভাবে আমার খেয়াল রেখেছেন যেন আমি আপনার বাড়ির অতিথি, কিন্তু আমি আপনার স্ত্রীও বটে। এখন আমি বুঝতে পারলাম, আমাদের সম্পর্ক কেবল এটুকুতেই সীমাবদ্ধ নয়, এর চেয়ে অনেক গভীর কিছু। আমি নিজেই আমাদের মাঝে এক দেয়াল তুলে দিয়েছিলাম, কিন্তু এখন সেই দেয়াল ভেঙে পড়তে শুরু করেছে। রাতের নিস্তব্ধতায় আমি আমার ঘরে বসেছিলাম, কাগজপত্রে ডুবেছিলাম বটে, কিন্তু মনে ঘুরপাক খাচ্ছিল কেবল সেই 1 কাপ চা, আর তার ওপর লেখা চিরকুট, আর সেই মুখ। মোবাইলে দেখলাম রাত 3টা বেজে গেছে। বুকের ভেতর চাপা কষ্ট জমে উঠেছিল, তাই ঘরের হাওয়াও ভারী মনে হচ্ছিল। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম, চারপাশে হালকা আলো ছড়িয়েছিল। যখন জল খাওয়ার জন্য রান্নাঘরের দিকে এগোচ্ছিলাম, হঠাৎ কোথা থেকে হালকা কান্নার শব্দ ভেসে এলো। ধীর কিন্তু স্পষ্ট কান্নার শব্দ শুনে আমি থেমে গেলাম। শব্দটা ঠিক সেখান থেকেই আসছিল যেখানে প্রিয়া থাকত। আমি ধীরে ধীরে এগোলাম। দরজা খোলা দেখে উঁকি দিয়ে দেখি প্রিয়া মেঝেতে বসে আছে। তার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু আমার হৃদয়ে গিয়ে আঘাত করল। কিছুক্ষণ আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। তারপর কোনো কথা না বলে রান্নাঘর থেকে আনা 1 গ্লাস জল তার টেবিলে রেখে দিলাম। সে চমকে আমার দিকে তাকিয়ে দেখল, কিন্তু কিছুই বলল না। আমি আস্তে করে বললাম, জল খেয়ে নাও। সে চোখ নামিয়ে নিল এবং কাঁপতে থাকা হাতে গ্লাস তোলার চেষ্টা করল, কিন্তু হাতে ধরতে পারছিল না। আমি ঝুঁকে গ্লাসটা তার হাতে ধরিয়ে দিলাম। সেই মুহূর্তে আমার হাত তার হাতে ছুঁয়ে গেল, আর তার আঙুলের শীতলতা যেন আমার বুকের গভীর পর্যন্ত ছুঁয়ে গেল। আর আমি তাড়াতাড়ি করে হাত সরিয়ে নিলাম। সেই স্পর্শ আমার ভেতরকে জাগিয়ে তুলেছিল, কিন্তু আমি নিজেকে ঝাঁকুনি দিয়ে মনে মনে ভাবলাম, এটা শুধু একটা চুক্তি। আমি পিছন ফিরতেই তার মৃদু কণ্ঠ ভেসে এলো,
কখনো কখনো মানুষ চুপ করে থাকে, কারণ কথা বলার মতো শব্দ কম পড়ে যায়। আমি থমকে দাঁড়ালাম এবং ওর দিকে ফিরে তাকিয়ে শুধু বললাম, কিছু দরকার হলে জানিও। তারপরে তার ঘর থেকে বেরিয়ে এলাম। পরের দিন সকালে ডাক্তার ফোন করে জানালেন, প্রিয়ার মায়ের অবস্থা এখন ভালো, রিপোর্টও ইতিবাচক। ডাক্তারের কথা শুনে মন কিছুটা হালকা হলো। এরপরে আমি যখন অফিসের জন্য প্রস্তুত হচ্ছিলাম, তখন দারোয়ান এসে জানালো, স্যার, একজন ম্যাডাম এসেছেন। তিনি বলছেন উনি আপনার বাগদত্তা, নাম বীণা। আমি চমকে উঠে বললাম, তাকে ড্রয়িং রুমে বসাও, আমি আসছি। এ কথা বলতে বলতেই সে ভেতরে চলে এলো। মুখে মেকআপ, কিন্তু ভঙ্গি তীব্র আর চোখে ঝড়। সে বলল, যে মেয়েটি তোমাকে বিয়ে করেছে সে কে? আমি শান্তভাবে বললাম, বসো বীণা। সে রুড স্বরে বলল, না, আমাকে উত্তর দাও, তুমি আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললে কিভাবে? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, তুমি না করেছিলে, তাই আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি। সে চিৎকার করে বলল, আমি তো শুধু 2 দিন দেরি করতে বলেছিলাম, আর তুমি আমার জন্য এতটুকুও অপেক্ষা করতে পারলে না? আমি বললাম, দেরি করলে আমার সবকিছু শেষ হয়ে যেত। সে হেসে উঠে তির্যকভাবে বলল, এখন তাকে স্ত্রী বলতেও শুরু করেছ বুঝি? ভুলে গেলে এই বিয়ে একটা কন্ট্রাক্ট? আমি দৃষ্টি এড়িয়ে বললাম, এই বিয়ে কি উদ্দেশ্যে হয়েছিল সেটা তুমিও জানো। এখন তুমি যখন ফিরে এসেছ, তখন এ নিয়ে তর্কের কোনো মানে হয় না। সে কটাক্ষ করে বলল, তোমার কণ্ঠের এই কোমলতা কিভাবে এলো? আমি চুপ করে থাকলাম। সে উঠে দাঁড়িয়ে বলল, আমি তাকে দেখতে চাই। আমি তার হাত ধরে থামিয়ে বললাম, এটা সম্মানের প্রশ্ন বীণা, কয়েকদিনের জন্যই হোক না কেন, সেই বাড়িতে আছে, আর সে আমার স্ত্রী। বীণা চিৎকার করে বলল, কতদিনের জন্য? তার এই কথাটা আমার বুকে কাটার মতো বিঁধল, আর আমি হাতজোড় করে বললাম, চুপ করো। সে চলে গেল, কিন্তু যেতে যেতে বলে গেল, আমি এইসবের শেষ দেখে ছাড়ব। তার চলে যাওয়ার পর আমি অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রইলাম। বাড়ি নিস্তব্ধ, কিন্তু ভেতরে এক তীব্র ঝড় চলছিল। সেই সন্ধ্যায় প্রিয়া কোনো প্রশ্ন করল না, কোনো ব্যাখ্যাও চাইল না। শুধু খাবারের ট্রের ভেতর ছোট্ট একটা চিরকুট ছিল। তাতে লেখা ছিল, আপনার অতিথি খুশি ছিলেন তো? আমি কোনো উত্তর দিলাম না, শুধু সেই চিরকুটটা জ্বলন্ত উনুনে ফেলে দিলাম। পরের দিন বীণার মায়ের ফোন এলো। তিনি বললেন, বাবা, যা হয়েছে তাড়াহুড়োয় হয়েছে। বীণা তোমাকে ভালোবাসে, তাই ও সবটাই ভুল বুঝে করে ফেলেছে। আমি শান্তভাবে বললাম, আপনি আমার কাছে মায়ের মতো, কিন্তু এটা আমার সম্মানের প্রশ্ন, আর আমার কাছে সময়ের দাম সবচেয়ে বেশি। তিনি চুপ হয়ে গেলেন, তবে তার কথার মধ্যে কিছু একটা ছিল যা ভেতরে গেঁথে রইল। সন্ধ্যায় যখন বাড়ি ফিরলাম, দেখি প্রিয়া উঠোনে বসে আছে, আর তার পাশে আমার মাও বসে। মা বললেন, বাবা, প্রিয়া খুবই মিষ্টি মেয়ে। আমি শুধু হেসে দিলাম, কিন্তু ঠিক সেই মুহূর্তেই মনে হল, বীণা কোনোদিনও না আমাকে শান্তি, না আপনত্ব, এমন কোনো অনুভূতি দেয়নি। তার কাছে ভালোবাসাও যেন সবসময় কোনো ডিল মনে হতো। সেই রাতে বাইরে বৃষ্টি পড়ছিল। এমন সময় দরজায় হালকা টোকা পড়ল। আমি দরজা খুলে দেখি সামনে প্রিয়া দাঁড়িয়ে। সে বলল, বৃষ্টির শব্দে ঘুম আসছে না। আমি বললাম, ভেতরে এসে বসো। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীর গলায় বলল, আমি কি আপনার জন্য কোনো বোঝা? আমি তার দিকে না তাকিয়েই বললাম, তুমি সেই মানুষ যাকে আমি বোঝার চেষ্টা করছি। সে কিছুক্ষণ চুপ করে থাকল, তারপরে আবার প্রশ্ন করল, আপনার কি মনে হয় বীণা আবার আপনার জীবনে ফিরে আসবে? আমি কিছুক্ষণ ভেবে বললাম, সম্পর্ক সময়ের সাথে সাথে গড়ে ওঠে, আবার ভেঙেও যায়। তবে আমি এখনও বুঝে উঠতে পারিনি যে আমাদের সম্পর্কটা আসলে কি। তবে একটা কথা জানি, বীণা আর আমার হৃদয়ে নেই। সে আস্তে করে বলল, তাহলে আমাকে এখানে শুধু 7 দিনই থাকতে হবে? এ কথা বলেই সে ফিরে গেল। পরের দিন দুপুরে বাড়ি ফিরতেই দেখি ড্রয়িং রুমে হইচই। কাজের মেয়ে ভেতরে দৌড়ে এসে ভয় পেয়ে বলল, স্যার, প্রিয়া ম্যাডাম ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছেন, অনেক রক্ত ঝরছে। আমার পা যেন অদৃশ্য এক সুতোর টানে সেদিকেই এগোতে লাগল। আধখোলা দরজা দিয়ে উকি দিয়ে দেখি সে চেয়ারে বসে আছে, তার এক হাত অন্য হাতের ওপর রাখা, রুমাল রক্তে ভিজে গেছে। মা সামনে দাঁড়িয়ে হাত ধরে আছেন। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে শুধু এই কথাটাই বললাম যে, দেখাও। সে এক মুহূর্তের জন্য আমার দিকে তাকালো, একটু বিস্মিত হলেও চুপচাপ হাত এগিয়ে দিল।
আঘাত খুব গভীর ছিল না, কিন্তু রক্ত অনেক বেরিয়ে গেছে। আমি আস্তে আস্তে রুমাল সরিয়ে পাশে রাখা জল দিয়ে তার হাত পরিষ্কার করলাম। তারপর সাবধানে ব্যান্ডেজ বাঁধতে লাগলাম। তার আঙুল কাঁপছিল। ব্যথায় নাকি আমার কাছাকাছি থাকার কারণে বুঝতে পারছিলাম না। সেও কিছু বলল না, আমিও কিছু বললাম না। কিন্তু সেই নীরবতার মধ্যেই যেন অনেক কিছু বলা হয়ে গেল। যেন সেই মুহূর্তের নীরবতায় আমাদের ভাষা হয়ে উঠেছিল। ব্যান্ডেজ বাঁধতে বাঁধতে আমার চোখ তার চোখে আটকে গেল, যা সাধারণত সবসময় নিচু থাকে, কিন্তু আজ তাতে এক অদ্ভুত স্থিরতা ছিল। আমি ধীরে জিজ্ঞেস করলাম, এটা কিভাবে হলো? তার কণ্ঠ খুবই ধীর, যেন বহু প্রতীক্ষার পর বেরিয়ে আসা শব্দ। কখনো কারো প্রাপ্য কেড়ে নিলে ওপরওয়ালা নিজেই হিসেব মিটিয়ে দেন। আমি হাত থামিয়ে তার দিকে তাকালাম। তার মুখে কোনো অভিযোগও ছিল না, কোনো অনুশোচনাও ছিল না। আমি ব্যান্ডেজ বাঁধা শেষ করলাম এবং ধীরে ধীরে বললাম, কখনো কখনো আমরা যা নিজের মনে করি আসলে তা আমাদের দেওয়া হয়, আর যা আমাদের নিজস্ব মনে হয় তা শুধু এক পরীক্ষা হয়ে ওঠে। সে মাথা নত করল, কিছুই বলল না, কিন্তু তার নীরবতা যেন সব কিছু বলে দিল। ওই মুহূর্তটা ছোট ছিল, একটা আহত হাত, একটি ব্যান্ডেজ, আর একটি সম্পর্ক যার হয়তো কোনো নাম ছিল না, কিন্তু গভীরতা ছিল। পরের দিন দুপুরে যখন আমি ফিরে এলাম, তখন দেখলাম হাতে সূঁচ আর সুতা নিয়ে দরজার পাশে মা বসে আছেন। আমাকে দেখে মুখে হাসি নিয়ে বললেন, বাবা, তোর বউ তো বড়ই ভালো হাতের কাজ জানে, সে আমার জন্য উপহার বানাচ্ছে। আমি হালকা হাসি দিয়ে চোখ নামিয়ে নিলাম। রাতে আমি প্রথমবার তার ঘরের দরজায় নক করে বললাম, ভেতরে আসতে পারি? তার কণ্ঠ ভেসে এলো, হ্যাঁ অবশ্যই। ঘরের এক কোণে সেই ব্যান্ডেজটা রাখা ছিল, যা আমি আগের দিন তার হাতে বেঁধে দিয়েছিলাম। আমি সেই দিকে ইশারা করে জিজ্ঞেস করলাম, এখনো রেখে দিয়েছ? সে বলল, কিছু কষ্ট মনে রাখতে হয়, যাতে জীবন কারো উপকার যখন ভুলে যায় তখন সেটা মনে করিয়ে দিতে পারে। আমি চুপ হয়ে রইলাম। কিছুক্ষণ পরে সেই নীরবতা কেটে বললাম, কিছু আঘাত এমন শিক্ষা দেয় যা শান্তি কখনোই শেখাতে পারে না। সে ধীরে ধীরে মাথা নাড়ল, যেন সেই সত্যিটা জানে যে সবকিছুর ওপর অধিকার দাবি করা যায় না। সে বলল, কিছু সম্পর্ক আছে যেটা শুধু পালন করতে হয়। তার শব্দগুলো আমার হৃদয়ের সবচেয়ে কোমল অংশে আঘাত করল, আর আমি তখনই বুঝে গেলাম এই সম্পর্ক ছিল এক প্রয়োজন, এক চুক্তি, কিন্তু এখন এটি হৃদয়ের সত্যিকারের সম্পর্কে পরিণত হয়েছে। সেই রাতে আমি ঘরে ফিরে ডায়েরি বের করলাম এবং লেখা শুরু করলাম, কিছু ক্ষত কেবল শরীরে নয়, আত্মায় তৈরি হয়, আর যারা তা দেয় তারাই অনেক সময় সবচেয়ে বড় মলমও হয়ে ওঠে। আমি মোবাইল তুলে উকিলের নম্বর বের করলাম, কিন্তু কল করিনি। 7 দিন শেষ হতে চলেছে, কিন্তু এখন মনে হচ্ছিল এই সম্পর্ক শুধু কাগজের ওপর নির্ভরশীল নয়। পরের দুপুরে আমি অফিস থেকে কিছুটা আগে ফিরেছিলাম, তাই টেবিলে যেমন প্রতিদিন চা থাকত, আজ তা নেই। দরজা খুলে উঠোনে গিয়ে দেখি প্রিয়া ট্রেতে 2 কাপ চা এবং কয়েকটা বিস্কুট নিয়ে আসছে। সে খুব সাধারণ, হালকা একটা সাদা শাড়ি পরেছিল, কিন্তু তবুও তাকে অসাধারণ সুন্দরী লাগছিল। আমি এক দৃষ্টে তার দিকে তাকিয়ে রইলাম, যেন সময় থমকে গেছে। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে শুরু করল, তার মুখে যেন ভাবনার স্তর। আমি জিজ্ঞেস করলাম, তোমার চোখ যেন অনেক কিছু বলতে চাইছে, কিন্তু তোমার ঠোঁট এত নীরব কেন? সে আমার দিকে না তাকিয়েই চায়ের কাপটি আমার হাতে ধরিয়ে দিল এবং শুধু বলল, কাশ এসব সত্যি হতো। ওই এক লাইনে যেন সময় থেমে গেল, বাতাস, হৃদস্পন্দন সব থমকে গেল। আমি তার হাত থেকে চায়ের কাপ নিলাম এবং এক পা পিছিয়ে এসে আমি ধীরে ধীরে বললাম, যদি এটা সত্যি না হয় তবে সত্যিটা কি? তখন সে চোখ নামিয়ে নিল, কোনো উত্তর দিল না, কিন্তু তার নীরবতা যেন সব কিছু বলে দিল। আমরা দুজনেই সোফায় বসলাম। এরপরে চায়ে প্রথম চুমুক দিয়ে আমি জিজ্ঞেস করলাম, তোমার মায়ের অবস্থা এখন কেমন? সে বলল, এখন ভালো, শুধু একটা পরীক্ষা বাকি। আমি বললাম, আমি নিজে নিয়ে যাব। সে হালকা হেসে মাথা নাড়ল। আমি তার দিকে তাকিয়ে বললাম, প্রিয়া, তুমি কি সত্যিই সময়ের জন্য এসেছ, নাকি আমি আমার জিদে তোমাকে নিয়ে এসেছি? সে স্থির, প্রথমবার সরাসরি আমার চোখের দিকে তাকাল, কিন্তু কিছুই বলল না। কয়েক মুহূর্ত শব্দহীনভাবে কেটে গেল। তারপর সে উঠে ট্রে নিল এবং দরজার দিকে এগিয়ে গেল। আমি তাকে ডাকলাম, প্রিয়া, কিন্তু সে থামল না, ঘুরেও তাকাল না। আমি আবার বললাম, যদি আমি বলি এসব সত্যি হতে পারে?
সে হঠাৎ থেমে গেল, তারপর আস্তে আস্তে বলল, সত্যি তাই, যা সকলের সামনে থাকে। আমাদের সম্পর্ক শুধু 7 দিনের, এবং সেটা হতে আর মাত্র 2 দিন বাকি। আমি কিছুই বললাম না, শুধু দরজার দিকে তাকিয়ে থাকলাম, যেখান দিয়ে প্রিয়া আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। রাতে আমি মায়ের সঙ্গে কথা বলতে গেলাম। তিনি খুব খুশি ছিলেন এবং বললেন, আজ প্রিয়া অনেক খুশি, বলছে কিছু প্রার্থনা সময় মতো পূর্ণ হয়। আমি জিজ্ঞাসা করলাম, আর আপনি কি বললেন? তিনি উত্তর দিলেন, আমি তার মাথায় হাত বুলিয়েছি এবং বলেছি, কখনো কখনো মানুষ নিজেই প্রার্থনা হয়ে ওঠে। আমি কি সত্যিই কারো প্রার্থনা হতে পারি, নাকি আমি সেই মানুষ যে সব সম্পর্ককে কাগজের ভাষায় মাপি? সেই রাতে আমি আবার সেই ফাইলটি বের করলাম। 7 দিনের বিয়ের চুক্তির আর মাত্র 2 দিন বাকি। 2 দিনের পর আমরা দুজনই মুক্ত হতাম, কিন্তু এই মুক্তির ভয় যেন বুকের ভেতর জমাট বেঁধে যাচ্ছিল। পরের দিন আবহাওয়াটা ছিল অদ্ভুত, হাওয়া বইছিল, অথচ ঘরের ভেতর একরকম গুমোট ভাব জমেছিল। আমি স্টাডি রুমে বসেছিলাম, সামনে ফাইল খোলা, কিন্তু মন বারবার দরজার দিকে ছুটে যাচ্ছিল। প্রিয়া সারাদিনে একবারও দেখা দিল না, না দুপুরে, না সন্ধ্যায়, না রাতে খাবারের সময়। কাজের মেয়ে এসে বলল, ম্যাডাম বলেছেন তিনি বিশ্রাম নেবেন, হয়তো তার মাথা ধরেছে। আমি শুধু মাথা নেড়ে দিলাম, কিন্তু ভেতরে অস্থির লাগছিল, মনে হচ্ছিল যেন কোনো অঘটনের ইঙ্গিত পাচ্ছি। রাত 11টা যখন বাজল, তখন উঠে সরাসরি তার ঘরের দিকে এগোলাম। দরজা আধ খোলা, কিন্তু ঘর ফাঁকা। সব কিছু আগের মতোই ছিল, শুধু সে ঘরে নেই। আমি ডাক দিলাম, প্রিয়া। ঘরের ভেতর প্রতিধ্বনি হল, কিন্তু কোনো উত্তর এলো না। বাইরে বেরোলাম, বাড়ির প্রতিটি কোণায় খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও তাকে পেলাম না। হঠাৎ গ্যালারির কাছে হালকা একটা শব্দ হল। সেখানে গিয়ে দেখি সে অচেতন হয়ে মাটিতে পড়ে আছে। তার মুখ ফ্যাকাশে, নিঃশ্বাস খুব ধীরে চলছে। প্রিয়া বলে আমি ছুটে গিয়ে তার মাথা কোলে তুলে নিলাম। নাড়ি টিপে দেখলাম হৃৎস্পন্দন খুব দুর্বল। আমি চেঁচিয়ে বললাম, এক্ষুনি গাড়ি বার করো। কাজের ছেলে গাড়ি বের করতে ছুটল, আর আমি তাকে কোলে তুলে নিলাম আর সরাসরি তাকে নিয়ে নার্সিংহোমের দিকে ছুটলাম। তার হাত আমার হাতের মধ্যে নিয়ে আমি শুধু বারবার একটা কথাই বলছিলাম, প্রিয়া, কিছু হবে না তোমার, আমি আছি তোমার সঙ্গে। নার্সিংহোমের ডাক্তাররা দৌড়ে এলো, ইনজেকশন, অক্সিজেন, মেশিন সব তাড়াতাড়ি করে দিল। একজন ডাক্তার আমাকে আলাদা করে ডেকে বলল, স্যার, উনি অনেক ঘুমের ওষুধ একসাথে খেয়ে ফেলেছেন, ডোজ অনেক বেশি হয়ে গেছে, তাই আর একটু দেরি হলে। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, ও বেঁচে আছে তো? ডাক্তার মাথা নেড়ে বললেন, এই মুহূর্তে হ্যাঁ, তবে জোর দিয়ে কিছুই বলা যাচ্ছে না। আমি মাথায় হাত দিয়ে পাশের একটা চেয়ারে বসে পড়লাম। চোখে মুখে একটাই প্রশ্ন ঘুরতে লাগল, প্রিয়া এমন কেন করল? সকালে ডাক্তার জানালেন, ওনার জ্ঞান ফিরেছে, কিন্তু খুব দুর্বল, কথা বলবেন না, শুধু দেখতে পারবেন। আমি তার ঘরে গেলাম। সে চোখ আধখোলা অবস্থায় বিছানায় শুয়েছিল। আমি তার পাশে বসে তার হাত ধরলাম, যেটা এখনও ঠান্ডা। আমি ভাঙা গলায় জিজ্ঞেস করলাম, তুমি এমনটা কেন করলে? সে কিছুই বলল না, শুধু চোখ বন্ধ করে নিল, যেন এখন উত্তর দেওয়া তার পক্ষে আর সম্ভব নয়। বাড়ি ফিরে আমি সরাসরি তার ঘরে গেলাম। প্রতিটি ড্রয়ার খুললাম, ঘরের প্রতিটি কোণা খুঁজলাম। অবশেষে একটা ছোট্ট ডায়েরি পেলাম। প্রথম 2 পাতা ফাঁকা, তৃতীয় পাতায় লেখা, আমি বিধবা নই, আমি ডিভোর্সি। আমার হাত থমকে গেল। পরের পাতায় লেখা, সে আমাকে কখনো ভালোবাসেনি, আমি শুধু তার কাছে একটা শরীর ছিলাম। তার প্রয়োজন, তার রাগ, তার খেলা সহ্য করতে করতে আমি প্রতিদিন একটু একটু করে নিভে যাচ্ছিলাম। একদিন সে বলল, তুই আমার যোগ্য নস, ডিভোর্স পেপারে সাইন করে দে, যেন আমি কোনো ব্যবহারের জিনিস। আমি পাতা উল্টে যাচ্ছিলাম। পরের পাতায় লেখা, আমি বাঁচার ইচ্ছা ছেড়ে দিয়েছিলাম, শুধু মায়ের মুখ দেখে থেমে যেতাম। তারপর তুমি এলে, তুমি বললে 7 দিনের জন্য স্ত্রী হও। আমি ভাবলাম, সম্ভবত এখন শরীর বিক্রির কাজ আইনি হয়ে গেছে। যাই হোক, অন্তত মায়ের জীবন তো বাঁচবে। ডায়েরি পড়তে পড়তে আমার চোখ ভিজে উঠল। আমি ডায়েরি বন্ধ করে বসে রইলাম, কেননা এখন কিছু বোঝার মতো অবস্থা আর আমার ছিল না। আমি হলে চলে এলাম এবং সেখানে এসে মাথায় হাত দিয়ে বসে পড়লাম। যাকে আমি শুধু একটি চুক্তির বস্তু মনে করেছিলাম, সে নিজের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ লড়েছিল। আমি আইনজীবীর নম্বর ডায়াল করলাম, কিন্তু তারপরই কেটে দিলাম, কেননা এটা আইন বা কাগজের সময় নয়, এখন সময় শুধু সত্যের। নার্সিংহোমে ফিরে আবার তার ঘরে গেলাম। সে জেগেছিল, চোখ দুর্বল হলেও খোলা।
আমি পাশে বসে বললাম, আমি তোমার থেকে ক্ষমা চাইছি না, আমি শুধু চাই তুমি তোমার ইচ্ছে মতো তোমার মর্যাদার সঙ্গে এখানে জীবনযাপন করো। সে কিছুই বলল না, কিন্তু তার চোখে প্রথমবারের মতো অন্যরকম এক আলো ফুটে উঠল। তার চোখে একটা আর্দ্রতা ভাব ছিল, কিন্তু কোনো ভয় ছিল না। আমি প্রিয়াকে বাড়ি ফিরিয়ে আনলাম। সে খুব দুর্বল আর ক্লান্ত মনে হচ্ছিল। প্রিয়াকে দরজায় পেয়ে মা তাকে এমনভাবে আঁকড়ে ধরলেন যেন অনেক বছর পর কেউ আবার ঘরে ফিরে এসেছে। বাড়ির পরিবেশ নিশ্চুপ ছিল, সবাই সবকিছু জানলেও অজানার মতো দাঁড়িয়ে রইল। এবার আমি তার থাকার জন্য তাকে গেস্ট রুমে পাঠাইনি, বরং সেই ঘরে পাঠালাম যা একসময় আমার বাবার ছিল। সন্ধ্যায় আমি স্টাডি রুমে বসে ফাইল উল্টাচ্ছিলাম। হঠাৎ বাইরে গাড়ির শব্দ হল। কাজের মেয়ে এসে বলল, স্যার, বীণা ম্যাডাম এসেছেন। আমি চোখ উঠিয়ে কাজের মেয়ের দিকে তাকালাম, কিন্তু কিছুই বললাম না, কেননা জানতাম সে কেন এসেছে। দরজা খুলে বীণা ভিতরে ঢুকল এবং আমার ঠিক সামনে দাঁড়িয়ে মুখে রাগ আর অহংকার নিয়ে বলল, আবির, অনেক হয়েছে। তোমার এই নীরবতা আর অদ্ভুত সিদ্ধান্ত আমি আর সহ্য করতে পারছি না। আমি ঠান্ডা স্বরে বললাম, বসো, তোমার সাথে কথা আছে। কিন্তু সে চেঁচিয়ে বলল, আমি কথা বলতে আসিনি। আমি বুঝতে পারছি না ওই মেয়ে এখনো এখানে কেন আছে। সে কিভাবে তোমার স্ত্রী হতে পারে? সে তো ডিভোর্সি। আমি চেয়ার থেকে উঠলাম এবং ঠান্ডা স্বরে কিন্তু চোখে আগুন নিয়ে বললাম, যাকে তুমি ডিভোর্সি বলছো সে আমার বাবার শেষ ইচ্ছা পালন করেছে, কিন্তু তুমি অস্বীকার করেছিলে। সে এক শর্তে হ্যাঁ বলেছিল। বীণা চেঁচিয়ে বলল, এটা এক শর্তের বিয়ে, না প্রেম না সম্পর্ক, শুধু একটা চুক্তি। আমি প্রথমবার তার উপর চেঁচিয়ে বললাম, হ্যাঁ, এটা একটা চুক্তির বিয়ে ছিল, কিন্তু সে এই সম্পর্কের মধ্যে সেই প্রাণ ঢুকিয়েছে যা তুমি চাইলেও করতে পারবে না। সে আমাকে বদলে দিয়েছে, আমাকে আমার সেই সত্য দেখিয়েছে যার থেকে আমি সব সময় পালিয়ে বেড়াতাম। বীণার চোখে আর্দ্রতা ছিল, কিন্তু সে চেঁচিয়ে বলল, তাহলে এখন এই মেয়েটি তোমার ভালোবাসা হয়ে গেছে? আমি দরজার দিকে ইশারা করে বললাম, সে এখন আমার বাস্তবতা, আর তোমার সম্পর্ক শুধুই অভিনয়। বীণা এক পা পিছনে সরল, কিন্তু শক্ত গলায় বলল, তাহলে তুমি কি তাকে নিজের করে নিয়েছ? আমি শান্ত স্বরে বললাম, না, তাকে নিজের করার দরকার নেই, কেননা সে নিজে থেকেই আমার জীবনের অংশ হয়ে গেছে। বীণা জ্বলন্ত চোখে আমার দিকে তাকিয়ে বলল, আবির, তুমি আমার সাথে এটা করতে পারো না। আমি উত্তর দিলাম, আমি ঠিক তাই করেছি যা তোমার আচরণ আমাকে দিয়ে করিয়েছে। তুমি আমার বিপদের সময় পালিয়ে গিয়েছিলে, কিন্তু সে আমার বিপদের দিনে আমার পাশে দাঁড়িয়েছে। বীণা বলল, তোমার বাবা আমাকে পছন্দ করেছিলেন। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, তুমি হয়তো তার পছন্দের ছিলে, কিন্তু তুমি তার আশা থেকে পালিয়েছ। আর এই মেয়েটি বাবার শেষ সময়ে দায়িত্ব পালন করেছে। যেতে যেতে বীণা বলল, ওর সত্য তোমাকে একদিন ভেঙে দেবে আবির। আমি কঠোর স্বরে বললাম, আমি তার সত্যের মধ্যে ডুবে যেতেও রাজি আছি, কিন্তু মিথ্যে জীবন নিয়ে তোমার সাথে বাঁচতে চাই না। বীণা চলে গেল আর আমি দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলাম, দরজা বন্ধ করার সাহস পেলাম না। তারপর গভীর শ্বাস নিয়ে স্টাডি রুমে গিয়ে ডায়েরি খুললাম এবং সেখানে লিখলাম, প্রেম কিছুই চায় না, শুধু সময়ের সাথে নিজেকে সমর্পণ করে। তার আভাস, তার নীরবতা, তার ধৈর্য, সব মিলিয়ে এসবের মধ্যে আমি ডুবে গিয়েছি। পরের সকালে প্রিয়া নাশতার টেবিলে উপস্থিত ছিল না। মা বললেন, প্রিয়া বলছে কিছুক্ষণ সে ঘরে প্রার্থনা করতে চায়। আমি কিছুই বলিনি, চুপচাপ অফিসে চলে গেলাম, কিন্তু মন বাড়িতেই থেকে গেল। দুপুরে নিজেকে আটকাতে পারলাম না, বাড়ি ফিরে এলাম। মা দৌড়ে এসে বললেন, আজ প্রিয়া একটা নতুন ডিশ বানিয়েছে, তোকে অবশ্যই খেতে হবে। আমি হাসি মুখে বললাম, চলো খেয়েই দেখি। রান্নাঘরে ঢুকতে দেখলাম প্রিয়া টেবিল সাজাচ্ছে। তার মুখে এক অন্যরকম শান্তি, যেন কোনো সিদ্ধান্ত সে নিজে নিয়ে নিয়েছে। আমি ধীরে বললাম, গতকাল বীণা এসেছিল। সে থমকে আমার দিকে তাকালো আর বলল, আমি জানতাম তাকে আসতেই হবে। আমি বললাম, প্রিয়া, তুমি আমার এবং আমার বাবার সম্মান রক্ষা করেছ। সে কিছু বলার চেষ্টা করল, কিন্তু তারপরে আবার থেমে গেল। আমি ধীর স্বরে বললাম, প্রিয়া, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। সে হালকা হাসল, যেন সব বুঝে গেছে, তারপর চোখ নামিয়ে নিল। 7 দিন পূর্ণ হয়েছে। সকালবেলা সবাই জাগলেও ঘরের প্রতিটি কোণ গভীর নীরবতায় ঢেকে আছে। জানালা দিয়ে আসা রোদ যেন বলছে, এখন সময় শেষ। আমি মাকে জিজ্ঞেস করলাম, প্রিয়া কোথায়? মা বললেন, নিজের ঘরে আছে, হয়তো জিনিসপত্র গোছাচ্ছে। আমার হৃদয় দ্রুত ধুকধুক করতে লাগল।
আমি তার ঘরের কাছে পৌঁছে দেখলাম ঘরের দরজা খোলা। উঁকি দিয়ে দেখি প্রিয়া মাটিতে বসে, আর স্যুটকেস খোলা। তার মধ্যে কিছু কাপড় রাখা হয়ে গেছে, আর কিছু কাপড় রাখা হচ্ছে। সে চলে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হচ্ছিল। আমি দরজার কাছে দাঁড়িয়ে রইলাম, কিন্তু সে ইচ্ছে করেই আমার দিকে তাকাচ্ছিল না। তারপর আমার দিকে না তাকিয়েই বলল, আমি যাচ্ছি। যেমন কথা ছিল, 7 দিন শেষ হয়েছে, তাই এখন আর এখানে আমার কোনো অধিকার নেই। আমি এক পা এগিয়ে এসে বললাম, আমি তো তোমাকে যেতে বলিনি। সে কাপড় ভাঁজ করতে করতে উত্তর দিল, কিন্তু আপনি আমায় আটকানো নেই। আমার মুখ সেখানেই বন্ধ হয়ে গেল। প্রিয়া আবার বলল, বিয়ের চুক্তি শেষ হয়ে গেছে, তাই আমাদের সম্পর্কও শেষ হয়েছে। এখন আমি সেখানেই দাঁড়িয়ে আছি যেখানে ছিলাম, ডিভোর্সি, নীরব, বাধ্য। আমি তার দিকে তাকিয়ে বললাম, না, তুমি তা নও। তুমি সেই মানুষ যে আমাকে আয়না দেখিয়েছে, যে আমার জীবনে এসে আমার সবকিছু বদলে দিয়েছে। সে হালকা হাসল, কিন্তু সেই হাসিতে প্রশ্ন ছিল, যেন সে বলছে, তাহলে এই কথা আপনার মনে 7ম দিনে এলো কোন? 4র্থ বা 5ম দিনেও তো বলতে পারতেন, থেকে যাও। কেন আপনি বলেননি যে আমি থাকি? আমি নীরব রইলাম। কিছুক্ষণ পরে শুধু এতটুকুই বললাম, প্রতিশ্রুতি হৃদয় দিয়ে করা হয়। সে চুপচাপ স্যুটকেস বন্ধ করে উঠে দাঁড়াল এবং জানালার পাশে গিয়ে দাঁড়াল। কিছুক্ষণ পরে সে বলল, আবির, হৃদয় দিয়ে করা প্রতিশ্রুতি প্রায়শই সময়ের আগে ভেঙে যায়, কেননা সেটা হৃদয়ের যোগ্য হয় না। আমি তার পিছনে গিয়ে দাঁড়ালাম এবং বললাম, প্রিয়া, তুমি একটা চুক্তি পূর্ণ করেছ, আর আমি একটা দায়িত্ব। কিন্তু আমরা যা অনুভব করেছি সেটা কি কোনো মিথ্যে ছিল? সে ধীরে বলল, অনুভব করা অপরাধ নয়, কিন্তু বলার জন্য সাহস লাগে। আপনি কখনো বলেননি যে আমি কোনো মানে রাখি, আর আমিও কখনো বলিনি যে আমি থাকতে চাই। আমি প্রথমবার জিজ্ঞেস করলাম, কিন্তু তুমি কি থাকতে চাও না? সে আমার দিকে ফিরল, তার চোখে জল ছিল। সে বলল, হ্যাঁ, কিন্তু নিজে থেকে বলতে পারি না, কারণ আমি 7 দিন পরে চলে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছি, আর যারা প্রতিশ্রুতি দেয় তাদের সবার আগে নিজের কাছে সেই প্রতিশ্রুতি রাখতে হয়। তারপর সে সুটকেস তুলে বাইরে চলে গেল। মা বাইরে দাঁড়িয়েছিলেন। তিনি তাকে জড়িয়ে ধরে বললেন, মা, তুমি চলে যাচ্ছ কেন? প্রিয়া তার মাথায় হাত বুলিয়ে বলল, মা, আমি শুধু প্রতিশ্রুতি পূর্ণ করতে যাচ্ছি, কিন্তু আমার হৃদয়ে আপনি সব সময় থাকবেন। আমি দূরে দাঁড়িয়ে সব দেখছিলাম, এক পাও এগোতে পারিনি। গাড়ির কাছে পৌঁছে যখন সে গাড়িতে সুটকেস রাখল, ঠিক তখনই আমি বললাম, যদি যেতে চাও তবে যাও, কিন্তু আমার প্রতিশ্রুতি রাখতে গিয়ে যেও না। সে কিছুক্ষণ থমকাল, কিন্তু পেছনে না তাকিয়ে গাড়িতে উঠে গেল। দরজা বন্ধ হল, আর গাড়ি চলে গেল। আমি ততক্ষণ পর্যন্ত তাকিয়ে রইলাম, যতক্ষণ না সে চোখের আড়াল হয়ে গেল। সে চলে গিয়েছিল, আর আমি দরজার পাশে বসে নিজেকে বললাম, যাকে আমি চুক্তি ভেবেছিলাম সেই আমাকে আমার নিজের মূল্য বুঝিয়ে দিয়ে চলে গেল। সন্ধ্যা নামছিল, কিন্তু আমার ভিতরে সব কিছু ম্লান হয়ে যাচ্ছিল। রাতভর ঘুম হয়নি, ফলে চোখ ভারী হয়েছিল। ভোরে উঠে হৃদয়ে একটি সিদ্ধান্ত নিলাম যে এবার তাকে আর হারাতে দেব না। আমি নাস্তায় হাত লাগালাম না, অফিসেও গেলাম না, শুধু গাড়ি নিয়ে শহরের রাস্তা ধরে চলতে থাকলাম। শেষে তার মহল্লায় যখন পৌঁছালাম, তখন প্রতিবেশীরা বলল সে এখানে ফিরে আসেনি। এরপরে আমি হাসপাতালে গেলাম, যেখানে তার মায়ের চিকিৎসা চলছিল। সেখানে গিয়েও একই খবর শুনলাম যে তারা চিকিৎসা করাবে না বলে কোথাও চলে গেছে। আমি অসহায় হয়ে গেলাম। শুধু একটি মাত্র আশা ছিল যে মন্দিরের কথা সে প্রায়ই বলত, সন্ধ্যায় সেখানে গেলাম। সেখানে গিয়ে দেখলাম এক কোণে একটা মেয়ে বসে আছে, মাথা নিচু, হাত জোর করে ধীরে ধীরে মাথা হেলাচ্ছে। আমি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলাম। মন বলল, এটাই প্রিয়া। তাই আমি ধীরে ধীরে তার কাছে গেলাম এবং বললাম, প্রিয়া। সে চোখ খুলে আমার দিকে তাকালো। আমি কিছু বলিনি, কেননা চোখে চোখে যা বলা যায় তা মুখ কখনো বলতে পারে না। আমি বললাম, আমি তোমার সঙ্গে বিয়ে করতে আসিনি, জীবন চাইতে এসেছি। সে কিছুই বলল না, শুধু চোখ দিয়ে জল ঝরছিল। আমি তার পাশে বসে গেলাম এবং ভগবানকে বললাম, যদি এই মেয়েটি আমার ভাগ্যেই থাকে, তাহলে এখন একে আমার জীবনের সঙ্গে জুড়ে দাও। কিছুক্ষণ পর সে উঠে দাঁড়াল। আমি হাত বাড়িয়ে তার হাত ধরলাম, কিন্তু সে হাত পিছনে সরিয়ে নেয়নি। আমি বললাম, সত্যি কথা বলতে কি, তুমি প্রথম দিন থেকেই আমার বাস্তব হয়ে গিয়েছিলে। এরপরে আমি শুধু একটা কথাই বললাম যে, প্রিয়া, আমি তোমাকে আমার স্ত্রী বানাতে চাই। এখন আর কোনো চুক্তি দিয়ে নয়, শুধু ভালোবাসা দিয়ে। সে চুপ রইল, তার চোখ কিছু বলছিল, কিন্তু ঠোঁট নীরব রইল।
আমি আবার বললাম, তুমি কি তোমার অতীতকে আমার বর্তমানের সঙ্গে মেলানোর সুযোগ দেবে? সে আমার চোখে চোখ রেখে ধীরে বলল, যদি তুমি আমার অতীতকে নিজের শক্তি বানাতে পারো তাহলে হ্যাঁ। আমি তার হাত ধরলাম। তার হাতের কম্পন আমার হৃদয়ের সঙ্গে মিলিত হয়ে গিয়েছিল। তার চোখ থেকে পড়া অশ্রু এখন আমার কাঁধে পড়ছিল, এবং এই সেই মুহূর্ত যেটা আমাদের অসম্পূর্ণ গল্পকে পূর্ণ করছিল। যখন সে আমার পাশে এসে গাড়িতে বসল, তখন মনে হলো যেন আমার অসম্পূর্ণ জীবন এখন সম্পূর্ণ হয়ে গেছে। সেই মেয়ে যে একসময় শুধু 7 দিনের জন্য এসেছিল, এখন সে আমার প্রতিটি শ্বাসের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। বাড়ি পৌঁছে আমি প্রথমেই সেই আলমারিটা খুললাম, যেখানে পুরনো চুক্তিটা রাখা ছিল, যা আমাদের একত্রে এনেছিল কিন্তু এক হতে দেয়নি। সেই কাগজটি বের করে কোনো দ্বিধা ছাড়াই সেটা ছিঁড়ে ফেললাম। সেই মুহূর্তে আমি কেবল একটি নথি ছিঁড়িনি, বরং আমি আমাদের মধ্যে সব দূরত্ব মুছে ফেললাম। প্রিয়া প্রথমবার খোলা মনে হাসল। আমি তাকে বললাম, এখন আমাদের সম্পর্ক কোনো কাগজের ওপর নির্ভরশীল নয়, এটি এখন আমাদের আত্মার অংশ। আমার মা পুরো বাড়ি সাজিয়েছিলেন। ওর মায়ের সেবা করা এখন আমারও দায়িত্ব। প্রথমবার বিয়ে এক শর্তে হয়েছিল যে আমি তার মায়ের চিকিৎসা করাব, আর আমি সেই প্রতিশ্রুতি পালনও করেছি। কিন্তু এখন কোনো শর্ত ছাড়াই সে আমার দায়িত্ব হয়ে গেছে। সময় কেটে যেতে লাগল, এবং আমাদের মধ্যে ভালোবাসা আরও গভীর হতে লাগল। একদিন প্রিয়া আমার হাতে হাত রেখে বলল, আমি মা হতে চলেছি। সেই মুহূর্তে আমার চোখে জল চলে এসেছিল। সেই সকালটা ছিল আমার সবচেয়ে সুন্দর সকাল। যখন আমাদের মেয়ে এই পৃথিবীতে এলো, তখন আমাদের খুশির কোনো ঠিকানা রইল না। আজও যখন আমি প্রিয়ার দিকে তাকাই, তখন তার চোখে সেই শান্তি, সেই নিজস্বতা দেখি, যেটা একসময় শুধু 7 দিনের জন্য এসেছিল, কিন্তু এখন পুরো জীবনের জন্য এসে গেছে। আর আমি আজও তাকে প্রতিটি মুহূর্তে, প্রতিটি শ্বাসে, প্রতিটি প্রার্থনায় গভীরভাবে ভালোবাসি। বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।